এখনো পর্যন্ত আমি যত ছাত্রছাত্রী তৈরি করেছি, আমার যে ধারণা, আমি যেভাবে কিন্তু পরিবেশ এখনো পর্যন্ত আমি কাউকে পাইনি, ছাত্র তৈরি হয়নি। কীর্তন শিল্পী হিসেবে আমার কেন প্রত্যেকেরই একটা চ্যালেঞ্জ থাকে যে আমি যেটা পরিবেশন করছি সেটা ভক্তরা কতটুকু নিতে পারছে। কীর্তন সম্বন্ধে যাদের খুব ভালো আইডিয়া, তারা কিন্তু সামনের দিকে তাকিয়ে ভক্তদের চোখে চোখ পড়লেই বুঝতে পারে যে তার গানটা কতটা তারা গ্রহণ করছে। আমি কিন্তু প্রথমে আমার কাছে শিখতে এলে প্রথমে জিজ্ঞাসা করি তোমার এডুকেশন কত দূর, অন্তত মিনিমাম মাধ্যমিক পাস না হলে আমি তাকে শেখাই না। আমি প্রায় দেখি, ইউটিউব চ্যানেলেও দেখি, কীর্তনটাকে যেন তারা মনে করে এটা একটা মানে নাচের জায়গা। এমন বিশ্রী মুখাভিনয়, এমন বিশ্রী নাচ তারা কীর্তন পরিবেশন করে। নমস্কার বন্ধুরা, ক্যামেরার সত্যজিৎ পডকাস্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সত্যজিৎ। শুরু করতে চলেছি আজকের অনুষ্ঠান। আজকে আমাদের সাথে আছে যার কীর্তন শুনে বড় হয়ে ওঠা, গোবিন্দম প্রভু তোমার চরণে আমি সঁপে দিব আমার দুটি নয়ন তারা। আমাদের মধ্যে উপস্থিত আছে অরুণ কুমার চট্টোপাধ্যায় মহাশয়। ওনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে বাবু জিজ্ঞাসা করবো, আপনি কেমন আছেন? আমি আগে চাইতে অনেক ভালো আছি। মাঝখানে আমার স্ট্রোক হয়ে গিয়েছিল, সেই জন্য এবছর কীর্তন আমি করিনি, আবার শুরু করেছি। এখন ভালোই আছি। অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন, এতে প্রত্যেকের কাছে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন, ভালো থাকুন। আপনার অসুস্থ কারণে তো কীর্তন বন্ধ ছিল আগামী সিজনে। এবারে আপনি বললেন গত সিজনে এবারে আপনি বললেন যে আবার এই দুর্গাপুজোর পর থেকে আবার আপনি শুরু করছেন। তা এটা তো খুব আনন্দের একটা ব্যাপার। বাবার কাছে তো অনেক কিছুই জানবো, কিন্তু প্রথমে খুব জানার ইচ্ছা যে কিভাবে কীর্তন জীবন শুরু, কিভাবে মনে করলেন যে কীর্তনটাকে বেছে নিলেন আপনি? ঠিক তখন আমি কলেজ জীবন চলছে, আমি কমার্সের ছেলে ছিল, তো পড়াশোনা করছি। করতে করতে একদিন আমার বাড়ি, যেখানে গ্রামের বাড়ি, ওই এলাকায় কীর্তন চলছে। রাত্রির বেলা, আমার মনে আছে মাঘী পূর্ণিমা, আমি হঠাৎ গানের সুর শুনে দৌড়ে গেলাম, গিয়ে শুনলাম, খুব ভালো লাগছিল। একটা নারকেল গাছে হেলান দিয়ে গানটা শুনছি। গানটা গাইছিলেন বিখ্যাত কীর্তনিয়া, কীর্তন শিল্পী, আজকে আমাদের মধ্যে নেই, তিনি বলেন গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ওইটাই আমার প্রেরণা। উনি আমাকে ডাকলেন, ডেকে বললেন কি নাম তোর? আমি বললাম আমার নাম অরুণ চট্টোপাধ্যায়, এখানে থাকি, এটা আমার দেশের বাড়ি, কিন্তু থাকি কলকাতা বড়নগরে। তা উনি পরিচয় চাইলেন, মাতৃকুল। আমি বললাম যে আমার মামা বিখ্যাত এক ব্যক্তি, ডক্টর অমর ভট্টাচার্য। উনি নামটা শুনে চমকে উঠলেন, বলে তার ভাগনা হয়ে তুই এখনো বসে আছিস, শুরু করে দে কীর্তন। উনি আমাকে কীর্তনের প্রেরণা দিয়েছিলেন। তারপরে শুরু করলাম, কার কাছে শিখবো। হঠাৎ মনে পড়ে গেল আমাদের গ্রামেতে তখন ভাগবত পাঠ হতো। ভাগবত পাঠ করতে এসেছিলেন মাননীয় নন্দনীয় ঠাকুর মহাশয়। ওনার কাছে গেলাম, উনি শুনেছি রেডিওতে সাংঘাতিক কীর্তন করেন। কাছে গিয়ে আশ্রয় নিলাম, উনি চরণে আশ্রয় দিলেন। ওই আমার কীর্তন জগৎ শুরু চলছে। 41 বছর ধরে কীর্তন গাইছি একদম। আর জীবনের প্রথম কীর্তন শুরু করি আমার স্মরণীয়, আমি যখন চাকরি করতাম,
সেই দিনই আমাকে চেন্নাই চলে যেতে হবে বিকেল 5টায় করমণ্ডল এক্সপ্রেস। আর ওই দিনই সকাল 10টায় গান আমাকে বুক করেছেন এক ব্যক্তি, তিনি স্বপ্নে নাকি আমাকে দেখেছিলেন। সেই জায়গাটা হচ্ছে বেহালা 14 নম্বর সুরকি মিল। তিনি ওখানে লক্ষ্মী পুজো করেন, লক্ষ্মী পুজো উপলক্ষে বাড়িতে একটু হরিনাম সংকীর্তন করেন। আমি গেলাম, আমার মনে পড়ে সেদিন আমার গুরুদেব আমার সঙ্গে গাড়িতে গিয়েছিলেন। ওই আমার কীর্তন জীবন শুরু, প্রথম আসর গান ওই শুরু হলো বেহালা 14 নম্বর। আপনি তো বললেন যে প্রথম জীবনের প্রথম আসর বেহালা 14 নম্বর, তার অর্থটা কত ছিল, কত টাকার বিনিময়ে? সেটা বলছি, ওনার নিজস্ব ব্যক্তিগত হরিসভা ছিল। আমার জীবনে প্রথম ওই হরিসভা গান করি 700 টাকা, এবং গান করে সেই দিনই আমাকে করমণ্ডল ধরে চেন্নাই চলে যেতে হয়েছিল। সেই দিনই গলায় মালা, ওই তিলক সেবা, ওই অবস্থায় কোনো রকম মুখ টুক ধোয়া নেই, আমি একদম স্ট্রেট চলে গেলাম হাওড়া স্টেশন, করমণ্ডল ধরে চেন্নাই। আমার সেটাও স্মরণে আছে। আমি কীর্তন যেটা করেছিলাম, যেটা কীর্তন কলিযুগে গৌরাঙ্গের আবির্ভাব লীলা, এবং উনি এত আনন্দ পেয়েছিলেন, আমাকে যা টাকা দেওয়ার কথা ছিল তার চাইতে আরো 201 টাকা আরো আমাকে দিয়েছিলেন। বললো আপনি ট্যাক্সি করে বেহালা 14 নম্বর থেকে সোজা হাওড়া স্টেশন চলে যাবেন, যাতে আপনার কোনো অসুবিধা না হয়। এই জীবনে আমার প্রথম অভিজ্ঞতা বেহালা 14 নম্বর থেকে। এই যে কীর্তন পরিবেশন যখন করা হয়, একটা মানুষ কিভাবে নিজেকে কীর্তনের মাধ্যমে বদলাতে পারে, এই কিছু অনুভূতি কি আছে? আমার তো মনে হয় কীর্তনের মাধ্যমে মানুষ বদলাতে পারে, যদি সে কীর্তনটাকে সঠিকভাবে এক মনে শুনে, তার পরিবর্তন আসবেই আসবে। কারণ এক্ষেত্রে অনেককেই দেখেছি। আর তার আগে একটা কথা বলে নি, আমাদের বাড়িতে কিন্তু কীর্তন কেউ গাইতেন না কোনোদিন, কিন্তু রক্তের সঙ্গীত আমার পিতৃকুল এবং মাতৃকুল। আমার বাবা খুব ভালো গান গাইতে পারতেন, আমার দাদু খুব ভালো বাঁশি বাজাতে পারতেন। পরবর্তীকালে আমরা এসেছি। আপনি কি নিজেই সুর তৈরি করেন? ট্র্যাডিশনাল কীর্তনের যে সুর, সেটা তো মানতেই হবে, সেটাকে তো এড়িয়ে যাওয়া যায় না। সেই ট্র্যাডিশনাল কীর্তনটা রেখে, বজায় রেখে আমি কিছু কিছু নিজে গান লিখি বা লিখেছি, এবং আমার নিজস্ব সুর। আমরা কিন্তু ছাড়বো না আপনাকে, দর্শকরা শুনবে আপনার নিজের লেখা কিছু গান। আপনারা বহু কীর্তন শিল্পীর মুখ থেকে এই গানটা শুনেছেন, এবং এটা আমার নিজের লেখা, আমার নিজের সুর, এবং আমি চেষ্টা করি প্রত্যেকটা গানের মধ্যে রাগারসই করে গানটাকে ভক্ত এবং দর্শকের কাছে পৌঁছে দেয়। তার মধ্যে যেমন ধরুন দরবারি রাগ, আয়ুর ভৈরব, যোগিয়া, জনপুরি, কলাবতী, এগুলো আমি বেশি ব্যবহার করি। এবং আমার নিজের লেখা গান প্রচুর ভাইরাল হয়েছে। এবং আমি যখন প্রথম স্টুডিও রেকর্ডিং করতে যাই, এই গানটা শুনে ওই স্টুডিওর যে মালিক, সে নিজে কেঁদেও ফেলেছিলেন। গানটা গাইছি, তাহলে শুনুন। যাবার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যেদিন আমি থাকবো না, যাব বহু দূরে, সাঁঝে প্রদীপ জেলে দিও কৃষ্ণ নামের সুরে। সাঁঝের প্রদীপ জেলে দিও কৃষ্ণ নামের সুরে। খুব সুন্দর, খুব ভালো লাগলো। আর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। একজন কীর্তন শিল্পী হিসেবে আপনি নিজেকে বড় চ্যালেঞ্জ কি মনে করেন? কীর্তন শিল্পী হিসেবে আমার কেন, প্রত্যেকেরই একটা চ্যালেঞ্জ থাকে, যে আমি যেটা পরিবেশন করছি সেটা ভক্তরা কতটুকু নিতে পারছে। তবে কীর্তন শিল্পী যারা খুব তখর কীর্তন শিল্পী এবং কীর্তন সম্বন্ধে যাদের খুব ভালো আইডিয়া, তারা কিন্তু সামনের দিকে তাকিয়ে ভক্তদের চোখে চোখ পড়লেই বুঝতে পারে যে তার গানটা কতটা তারা গ্রহণ করছে। এইটাই হচ্ছে চ্যালেঞ্জ। যদি গ্রহণ করতে না পারে,
তাহলে জানতে হবে যে আমার গান চলবে না বা নিচ্ছে না। খুব ভালো লাগলো। এবার আমরা জেনে নেব আগামী দিনে যারা কীর্তন শিখছে, নতুন প্রজন্ম, তাদের জন্য আপনি কি বার্তা দিতে চাইছেন? আমার বার্তা এটাই, ইউটিউব চ্যানেলকে যদি গুরু মনে করা হয় তাহলে সে কীর্তন শিখতে পারবে না। ও যেটা শিখছে ওইটুকুই শেষ, কিন্তু কীর্তন শিখতে গেলে কীর্তনে গুরু ধরতেই হবে। এবং শুধু তা নয়, আগামী প্রজন্মের কাছে আমার বার্তা এটাই, অবশ্যই কীর্তনের সম্বন্ধে পড়াশোনা করতে হবে, গ্রন্থ ঘাঁটতে হবে, শাস্ত্র জানতে হবে। কারণ অশাস্ত্রীয় কথা আসলে বলে ভক্তদের মনোরঞ্জন করা যায়, কিন্তু বেশ কিছু মানুষ থাকে, জ্ঞানী মানুষ, তারা প্রত্যাখ্যান করে। সেইভাবেই এগিয়ে চলা উচিত। বর্তমান পরিবেশে কীর্তনকে টিকিয়ে রাখার জন্য কি কি করা উচিত আপনি মনে করেন? আমার যেটা মনে হয়, কীর্তনকে টিকিয়ে রাখার জন্য বা কীর্তন যে একটা সম্পদ, অমূল্য সম্পদ, মানে বাংলার অমূল্য সম্পদ, যে সম্পদ আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, সেইটাকে টিকিয়ে রাখার জন্য যিনি কীর্তনটাকে আশ্রয় করেছেন সঙ্গীত শিল্পী হিসেবে, কীর্তন সঙ্গীত শিল্পী হিসেবে, আমার মনে হয় তার প্রথম কাজ হচ্ছে যে কীর্তনটাকে নিজস্ব একেবারে পুরোপুরি প্রফেশন ধরলে হবে না। প্রফেশন ধরে আর কীর্তনকে 1 লাখ 1.5 লাখ টাকা একপালা গান মানুষের কাছে, এটা যেন একটা খুব বেদনাদায়ক। সুতরাং কীর্তন চলুক, কীর্তন শিল্পী হিসেবে আমাদেরও পেট চলুক, যারা সহপাঠী রয়েছে তারাও চলুক, কিন্তু পারিশ্রমিকটা একটা লিমিটের মধ্যে থাকা উচিত, যাতে মানুষ যে কীর্তন করছে কীর্তন গানকে নিতে পারে, আনতে পারে, তার গান শুনতে পারে। আপনি বললেন যে আপনি 41 বছর কীর্তন করছেন। 41 বছর। তা আপনার জীবনে কীর্তন চলাকালীন কোনো আশ্চর্য কিছু ঘটনা আমাদের দর্শকের খুব জানার ইচ্ছা এবং আমাদেরও জানার ইচ্ছা? প্রচুর আছে। আমার মনে পড়ে একটা, হাওড়া জেলার আমতা থানার নারীতে গান করতে গেছি এবং পালাটে গাইছিলাম অগ্রদ্বীপের গোপীনাথ। তা সেই গান গাইতে গাইতে হঠাৎ আমি লক্ষ্য রাখলাম আসলে যারা গান শুনছে তাদের মধ্যে একটি ভক্ত, তিনি আবার ওই গেরুয়া বসন পরে আছেন, মাথায় বড় বড় চুল, উনি ছুটে এসে মানে আমার পাটা ধরতে গিয়ে এমনভাবে পড়লেন, মানে মাইক্রোফোনের স্ট্যান্ডটা তার কপালে লাগলো এবং সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যেতে হলো। এটা যেন আমার জীবনে একটা খুব বেদনাদায়ক ঘটনা, খুব স্মরণীয় ঘটনা। আচ্ছা বাবা, আপনি তো কীর্তন শেখান, আমরা শুনেছি আপনার বহু ছাত্রছাত্রী আছে। বহু ছাত্রছাত্রী। যারা শিখতে চায় তারা কি আপনার কাছে শিখতে পারবে? হ্যাঁ, শিখতে পারবে। তবে হ্যাঁ, আমি কিন্তু প্রথমে আমার কাছে শিখতে এলে প্রথমে জিজ্ঞাসা করি তোমার এডুকেশন কতদূর। অন্তত মিনিমাম মাধ্যমিক পাস না হলে আমি তাকে শেখাই না। কারণ কীর্তন জিনিসটা এমন একটা রসের জিনিস, মানে ধরুন একটা কীর্তনের মধ্যে একটা শ্লোক বলতে হবে, সেই শ্লোকের উচ্চারণ যদি সে ঠিক মতো না বলতে পারে তার ব্যাখ্যাটাই আলাদা হয়ে যাবে, মানেটাই আলাদা হয়ে যাবে। ওই জন্য আমি চেষ্টা করি মাধ্যমিকের নিচে কাউকে শেখাই না। একদম বাচ্চা যদি হয় তাদের শেখাই, বা মাধ্যমিক পাস না হলে আমার মনে হয় অন্তত মিনিমাম মাধ্যমিক পাস করে তার কীর্তন জগতে আসা উচিত। কারণ যাতে অন্তত কথাগুলো সে পরিষ্কার বলতে পারবে, ভাষা গানটা তৈরি হবে। তাই আমি কীর্তন শেখাই, শিখিয়েছি প্রচুর। এবছরটাই শেখাইনি আমি অসুস্থতার কারণে, আগামী বছর আবার আমি কীর্তন শেখাবো, সেটাই বলে দিয়েছি। দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা তো শুনলেন বাবা আবার নতুন করে কীর্তন ক্লাস শুরু করবে, তাই স্ক্রিনে দেওয়ার নাম্বার, বাবার নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই ফোন করুন আপনাদের বাচ্চাদের জন্য, যারা কীর্তন মনে করছেন কীর্তন শিখবেন বা শেখাবেন তাদের বাচ্চাদের। তা যাদের পাড়াতে অনুষ্ঠান করাতে চাইছেন বা কারোর বাড়িতে যদি কোনো অনুষ্ঠান করাতে চায়, কীর্তন অনুষ্ঠান, অবশ্যই বাবার সাথে যোগাযোগ করুন, কীর্তনিয়া অরুণ কুমার চট্টোপাধ্যায়। আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন। যে শিল্পীরা যে কীর্তন করছে, যারা কীর্তন শিল্পীরা, আপনার ছাত্রছাত্রী যারা আছে, আপনি কাউকে কি মনে করছেন যে হ্যাঁ একদম অ্যাকুরেট অরুণ বাবুর মতন কীর্তন হচ্ছে, যে আমার মতন কীর্তন করছে? না, একদমই না। এখনো পর্যন্ত আমি যত ছাত্রছাত্রী তৈরি করেছি, আমার যে ধারণা, আমি যেভাবে কিন্তু পরিবেশন বলতে চাইছি যে আপনার উপযুক্ত কি? না না,
এখনো পর্যন্ত আমি কাউকে পাইনি যে আমার ঠিক যেন মনে হবে যে অরুণ চট্টোপাধ্যায় গান করছে, সেরকম কোনো ছাত্র তৈরি হয়নি। এটা আমি 100% শিওর বলতে পারি। কারণ এখানে আসে, ওরা গান শেখে, মোবাইলে রেকর্ডিং করে নিয়ে চলে যায়। এটাই হচ্ছে ওদের শেখার টেকনিক। কিন্তু সেইটাকে যে গুরুদিদির কাছে শিখে এলাম, ওনাকে শোনাবো যে আমি ঠিক গাইছি কিনা, আমি কথাগুলো ঠিক বলছি কিনা, তবে গুরুদিদি সেটা সংশোধন করে দেবে, সেটুকু করে না। ও নিল, চলে গেল, বাস। আপনি যে পালাগুলো করেন, আপনার পছন্দের কয়েকটা পালা যে আপনার খুব পছন্দের, এই পালাগুলো করতে পারে, যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে এই পালাগুলো আপনার খুব ভালো লাগে। আমি আপনাদের বলি, আসলে আমি গৌরাঙ্গ লীলা গাইতে খুব ভালোবাসি। সেই নিজের কথাতেই বলি, আমি গৌর চরণ সার করেছি, মুখে গৌর গৌর বলবো ভাই, গৌর ছাড়া এই জগতে আর কেহ নয়। এটা আমার নিজের লেখা কথা এবং গান। বাবু, কীর্তন মানে কি? কীর্তন কি শুধু গান, নাকি আলাদা এর মধ্যে কোনো শক্তি আছে? না, কীর্তন শুধু গান নয়, কীর্তন ভক্তি রসের মাধুর্যময় একটা পরিবেশন। সেই শক্তিটা কীর্তনের মধ্যে দিয়ে যিনি শ্রবণ করছেন, ওই কীর্তন পরিবেশনের মধ্যে দিয়ে সেটাকে একটু জাগিয়ে তোলা, এটা একটা আলাদা শক্তি, শুধু গান নয়। কীর্তন কীর্তন পরিবেশনের সময় আপনি কি কিছু অনুভব করেন? হ্যাঁ, নিশ্চিত। কীর্তন পরিবেশনের সময় একটা অনুভব করি, এবং কি মনে হয় জীবন বদলাতে পারে কারোর? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবং আমি দেখেছি অনেকের আমার কীর্তন শুনে তাদের মানে জীবন বদলেছে, এরকমও দেখেছি। এবং তার কারণ হচ্ছে এটাই যে কীর্তনের ভেতরে যদি একদম খুব মাইন্ডলি শোনা যায়, তার পরিবর্তন আসবেই আসবে। কারণ এটা শুধু তো গান নয়, ভক্তিরসের ব্যাপার আছে। তো কীর্তন তো মেনলি শুধু সঙ্গীত বললে হবে না, একটা ভক্তি রসের ব্যাপার। তো সেই ভক্তি রসের ব্যাপারটা যদি তাদের কাছে ঠিক মতো পৌঁছে যায়, অবশ্যই তার পরিবর্তন আসবেই আসবে। আমরা যতদূর জানি গৌর লীলা যেরকম, কৃষ্ণ লীলা, পদাবলী কীর্তন যেটা হয়, 8টা লীলা নিয়ে হয়, যাদের ওটাকে অষ্টকালীন বলা হয়। তা আপনি কি আমাদের দর্শকের কিছু আপনার পছন্দের একটি পদ শোনাতে চাইছেন? হ্যাঁ, আমি গৌরলীলা গাইতে ভালোবাসি, তাই গৌরলীলা একটা পদ গিয়ে আমি শোনাচ্ছি। অবতারের সাথ ঘোরা অবতার, কেননা ভজিলি তারে, আহা করিনি রে বাস, গেল না পিয়াস, আপন কর্ম ফেরে। কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আসে, প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। সৌরভের আসে পলাশ শুকিলি, নাসাদে বসিল কীট, ইক্ষুদণ্ড ভাবি কাঠ চুষিলি, কেমনে পাইবি মিট। মানে সংসার জগৎটাকে কেমন, সেটাই মহাজন তার পদাবলীর মধ্যে দিয়ে ব্যাখ্যা করছেন আর কি। হারো বলিয়া গলায় পড়িলি, সমন কিঙ্কর সাপ, শীতল বলিয়া আগুন পোহালি, পাইলি বজরতা। সংসারে ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকাল খোয়ালি, খাইলি লোচন মাথা। বর্তমান দিনে কীর্তন চর্চা টিকিয়ে রাখার জন্য আমাদের কি কি করা উচিত বলে মনে করেন? কীর্তন চর্চা টিকিয়ে রাখার জন্য প্রথম কাজ হচ্ছে সঠিক গুরু নির্ধারণ করা। সঠিক গুরু, এই সঠিক গুরু নির্ধারণটাই হচ্ছে আসল কথা। সঠিক গুরু নির্ধারণ করলে কীর্তন চর্চাও ঠিক সঠিক হবে। তার জন্যে, এবং শুধু গুরু ধরলে হবে না, বিভিন্ন জায়গায় যেখানে লীলা কীর্তন পরিবেশন হচ্ছে কানে শোনা উচিত। এবং আমি এটাও বলি, ইউটিউব চ্যানেলে যেসব কীর্তনগুলো ছাড়া হয়েছে সেগুলোও দেখা উচিত, কে কীভাবে পরিবেশন করছে। তবে হ্যাঁ, তার ভেতর থেকে নির্যাসটুকু নিয়ে খারাপটুকু ফেলে দিতে হবে। আপনি তো বললেন যে আপনি 41 বছর কীর্তন করছেন, তা
অনেক হরিবাসর কমিটি সাথে আপনারা দেখেছেন অনেক রকম কমিটি থাকে, তা আপনি কি হরিবাসর কমিটির উদ্দেশ্যে কিছু বলতে চান? আগামী দিনে কিরকম কীর্তন করানো উচিত? আমি হরিসভা সম্বন্ধে বলতে চাই, যারা হরিবাসর করাচ্ছেন সেই সব কীর্তন শিল্পীদের নিয়ে আসুন, যাদের মধ্যে দিয়ে পরিবেশনে লোকশিক্ষা হবে, জ্ঞানের আধার বা জ্ঞান লাভ হবে, সেই সব কীর্তনীয়দের নিয়ে আসুন। যারা শাস্ত্রজ্ঞ এদের নিয়ে আসুন, শাস্ত্রের ব্যাখ্যা শুনুন, জ্ঞান হোক। এবং গান শুধু নয়, গান তো আছেই, কীর্তনের মধ্যে গান তো থাকবেই। সুতরাং আমি প্রত্যেকটি হরিসভাকে অনুরোধ করব, সঠিক শিল্পী নির্বাচন করুন। কারণ বর্তমান প্রজন্মে একটা জিনিস আমি প্রায় দেখি, ইউটিউব চ্যানেলেও দেখি, কীর্তনটাকে যেন তারা মনে করে এটা একটা মানে নাচের জায়গা। এমন বিশ্রী মূকাভিনয়, এমন বিশ্রী নাচ তারা কীর্তন পরিবেশন করে, মানুষের ভেতর থেকে ভক্তি একদম চলে যাবে। এবং প্রতিবাদ করা উচিত যারা কীর্তন শুনছেন, যে আপনার এই ধরনের নাচ বন্ধ করুন। এগুলো যেন মনে হচ্ছে এটা কোনো ডিজে মাইক বাজছে, সেই তার সঙ্গে সঙ্গে নাচছে, এ ধরনের কীর্তন শুনবেন না। হরিসভাকেও বলি, এই ধরনের কীর্তন শিল্পী আনবেন না, যাতে হরিসভার মর্যাদা নষ্ট হয়ে যায়। খুব ভালো লাগলো আপনার অমৃত বাণী শুনলাম। আর আজকে আমরা অনুষ্ঠান এখানে শেষ করব। ক্যামেরা সত্যজিৎ পডকাস্ট চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেননি, আপনাদের বলি আপনারা করুন। আগামী দিনে আরো নতুন নতুন কিছু শিল্পী আসছে, বিশিষ্ট শিল্পী। আর আজকের দিনটা আমাদের কাছে খুব স্মরণীয় হয়ে থাকলো, এমন একটি মহান মানুষকে আমরা পেলাম আমাদের মধ্যে। আপনাদের প্রত্যেকের কাছে আমার শ্রদ্ধা নিবেদন করে, ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এবং আপনাদের পরিবারের সবাইয়ের মঙ্গল কামনা করে আজকের এই অনুষ্ঠান, আজকের এই আলাপ আলোচনা আমরা শেষ করছি। শুভরাত্রি। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।